অর্চি তবে ৭ দিন পর হসপিটাল থেকে মিষ্টিদের বাড়িতেই ফিরেছিল নর্থ বেঙ্গল না গিয়ে। আসলে অর্চির মায়ের ওপর এত দায়িত্ব, এই সময় অর্চি ইচ্ছে করে আর মায়ের কাছে যায়নি, তাহলে আবার বাবার সঙ্গে ওকে নিয়েও ব্যস্ত হবে মা। আর মিষ্টিদের বাড়িতে এমনিও সবাই ওর খুব খেয়াল রাখে। এই যে এতগুলো দিন হসপিটালে থাকলো অর্চি, একদিনও এখানকার খাবার খেতে হয়নি ওকে, বরং সকাল সন্ধে মিষ্টির মা অথবা বাবা এসে ওকে বাড়ির খাবার দিয়ে গেছে। এমনকি ওষুধপত্রের খরচটাও দিয়েছে মা টাকা পাঠানোর আগেই। তাই এখানে থাকলে ওর অযত্ন হবে না কোনো, কথাটা জানে অর্চি। তবে সেদিন হসপিটাল থেকে বাড়ি ফিরেও দেখলো মিষ্টি ওকে দেখতে আসেনি ঘরে, কিন্তু আজ নিজেকে আটকে রাখতে না পেরে ও মিষ্টির মাকে জিজ্ঞাসা করে উঠল, কাকিমা, মিষ্টি কোথায়? ওই তো আমায় হসপিটালে নিয়ে গেছিল, কিন্তু তারপর থেকে আর দেখা হয়নি ওর সাথে। কথাটায় মিষ্টির মা একটু আনমনে বলে উঠল, ও তো কলেজ গেছে, কি সেমিনার আছে একটা নাকি, সকাল সকালই বেরিয়ে গেছে তাই। আচ্ছা ঠিক আছে, ও আসুক, আমি তোমার ঘরে এসে দেখা করতে বলে দেব। এর উত্তরে অর্চি শুধু আলতো হাসলো যেন, কিন্তু মনে মনে একটা প্রশ্নই রয়ে গেল, মিষ্টি কি আসবে আর ওর ঘরে? সেদিনের ঘটনার পর তো আর ওর কাছে পড়তেও আসেনি মেয়েটা। আসলে হয়তো খুব রুড হয়ে গেছিল অর্চি সেই দিন। কথাটা আবার মনে হলো ওর। তবে এবার অর্চি ভেবে নিয়েছে, মিষ্টি নিজে না এলে অর্চি যাবে ওর কাছে কথা বলতে। যে ওকে রক্ত দিয়ে বাঁচালো, তার মুখোমুখি তো ওকে দাঁড়াতেই হবে। সেদিন এরপর ভাবনা মতনই কাজ করেছিল অর্চি। ঘড়ির কাঁটা যখন রাত ৯টাকে ছুলো, তখন অর্চি বুঝতে পারল যে আর অপেক্ষা করে লাভ নেই, মিষ্টি আসবে না আর। তাই অর্চি নিজেই ধীরে ধীরে একতলায় এলো মিষ্টির ঘরে। শরীরটা যদিও এখনো ভীষণ উইক, ডাক্তার স্ট্রিক্টলি কটা দিন বেড রেস্ট বলেছে, তবে অর্চির এই মেয়েটার কাছে না আসলেই নয়। কথাগুলো ভেবেই ও দরজার কাছে এসে দাঁড়ালো। তবে মিষ্টি আজ বেশ মন দিয়ে কিছু একটা পড়ছিল যেন। অন্ধকার ঘরে টেবিল ল্যাম্পটা জ্বালিয়ে ও হারিয়েছিল বইয়ের মধ্যে। তখনই অর্চির গলার আওয়াজ কানে এলো, আসতে পারি ভেতরে? অর্চি আলতো করে বলে উঠল, আর মিষ্টি বই থেকে চোখটা সরিয়েই স্থির হয়ে গেল। অর্চির মাথায় ব্যান্ডেজ, ডান হাতেও চোটের জন্য ব্যান্ডেজ। তার মধ্যে ছেলেটা এখানে কি করছে? কথাটা ভেবেও উঠে দাঁড়ালো, তারপর একটু ইতস্তত হয়ে বলল, তুমি কিছু দরকার ছিল? কথাটা বলেই ওর খেয়াল হলো অর্চি ওই শরীরে দাঁড়িয়ে আছে, তাই আবার কিছুটা আস্তে গলায় বলল, দাঁড়িয়ে থেকো না, বসো। অর্চি এবার ধীর পায়ে সামনে রাখা চেয়ারটায় বসে বলল, তোমার সাথে দেখা করার ছিল, তাই এলাম। কেমন আছো? এই প্রশ্নের ঠিক কোনো উত্তর খুঁজে পেল না মিষ্টি। আজ প্রায় ১ মাস বাদে অর্চির সামনে এইভাবে দাঁড়িয়ে ওর আর কিছুই যেন বলার নেই। সেদিনের পর শুধু নিস্তব্ধতাই বাকি আছে, কিন্তু অর্চি এই চুপ থাকাকে থামিয়ে দিয়ে এবার কিছুটা এক্সপ্লেন করে বলল, আসলে তুমি তো আমায় রক্ত দিয়েছিলে, তাই জিজ্ঞেস করছি কেমন আছে শরীর। মিষ্টি এর উত্তরে এক কথাই বলল, হ্যাঁ ঠিক আছে। অর্চি এবার আরও কিছু কথা ভেবে বলল, তুমি সেদিন আমাকে হসপিটালে নিয়ে গেছিলে বলেই আজ হয়তো বেঁচে আছি, নইলে যেভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছিল, আমি জ্ঞান ফেরার পর তোমাকে খুঁজেছিলাম, কিন্তু তুমি চলে গেছিলে বলে কথা হয়নি আর, তাই দেখা করতে এলাম। কথাগুলো একসঙ্গে বলে থামলো অর্চি, আর খেয়াল করলো উল্টো দিকের দাঁড়ানো অনেক কথা বলা মেয়েটা আজ পুরো চুপ। অর্চি তখন আস্তে গলায় বলল, থ্যাঙ্কস, সেদিন তুমি এসে ওইভাবে হেল্প করেছিলে বলেই বেঁচে আছি। এমনকি তুমি তো আমায় রক্ত দিয়েও। না, কথাটাকে আর কমপ্লিট করতে দিল না মিষ্টি, নিজেই একটু আলতো গলায় বলে উঠল এবার, আমি এমন কিছু করিনি যার জন্য থ্যাঙ্কস বলতে হবে। আমার মনে হয় তোমার এখন ঘরে গিয়ে রেস্ট নেওয়া উচিত। এই উত্তরে অর্চি যেন থমকে গেল হঠাৎ। যেই মেয়েটা আগে ওর কথা শোনার জন্য অপেক্ষা করত রোজ, ওকে নানা রকমভাবে কথা বলানোর চেষ্টা করত, আজ সেই ওকে থামিয়ে দিচ্ছে। কথাটা ভেবেই অর্চি আর বসলো না। আসলে যেই দেওয়াল, যেই দূরত্বটা এতদিনও নিজের মধ্যে রাখত, আজ সেই দেওয়ালই ও খেয়াল করলো মিষ্টির মধ্যে। তাই একতরফা কথা বাড়ানোর মতন কিছু খুঁজে পেল না আর। কথাগুলো ভাবতে ভাবতেই ওর সেদিনের ব্যবহারটা মনে পড়ল নিজের। আর অর্চি যেন আনমনে মিষ্টির দিকে তাকালো, তবে এই বদলে যাওয়া মেয়েটাকে সরি বলতে পারলো না ঠিক। আগের সহজ স্বচ্ছ ভাবটাই যে আর নেই ওদের মধ্যে। কথাটা মনে হতে অর্চি ধীর পায়ে বেরিয়ে গেল মিষ্টির ঘর থেকে। আর মিষ্টিও যেন হালকা হলো কিছুটা। আসলে যেই ঘটনাটা সেদিন ছাদে হয়েছে, তারপর অর্চির সাথে কথা আর না হওয়াটাই ঠিক। আর নিজেকে কারোর জন্য সস্তা করতে পারবে নাও, কথাটা ভেবে দৃঢ় হলো মিষ্টি। তারপর খোলা বইয়ের পাতায় আবার মন ফিরিয়ে নিল নিজের।
কিন্তু সেদিনের পর আরও একবার মুখোমুখি হতে হলো মিষ্টিকে অর্চির। সেদিন আসলে ওদের বাড়ির কাজের লোক আসেনি, আর মায়েরও দুপুরের দিকে এক বন্ধুর বাড়ি যাওয়ার তাড়া ছিল। আর আজ আবার মিষ্টিদের কলেজ ছুটি, থার্ড ইয়ারের পরীক্ষা চলছে বলে, তাই কাজহীন মিষ্টির ওপরই দায়িত্ব পড়লো দুপুরের দিকে অর্চির ঘরে খাবার পৌঁছে দেওয়ার। আসলে ছেলেটাকে তো 7 দিন কমপ্লিট রেস্ট নিতে বলেছে ডাক্তার, তাই ওকে আর মিষ্টির মা বাবা খাবার জন্য ছাদের ঘর থেকে নিচে আসতে দেয়নি। কিন্তু মিষ্টি কথাটা শুনে একটু ইতস্তত করেছিল, তবে মায়ের সামনে কোনো কারণ খুঁজে পায়নি বলার জন্য যে ও অর্চির ঘরে কেন যেতে চায় না। আর যাই হোক, তারপর মা বন্ধুর বাড়ি চলে গেলে অবশেষে মিষ্টিকে যেতে হয়েছিল অর্চির ঘরে, খাবারের প্লেটটা সমেত। তবে আজ আর মিষ্টি আগের মতন ঘরে ঢোকেনি। যতটা সম্ভব ফর্মালিটি করার চেষ্টা করে দরজায় টোকা মেরে বলেছিল, একটু আসছি, আসলে তোমার খাবারটা মা বন্ধুর বাড়ি গেছে বলে আমাকে নিয়ে আসতে হলো। কথাটা শুনে অর্চি ওর ল্যাপটপ থেকে মুখ তুলে অবাক হয়ে গেল। মিষ্টি এই শেষ 1-1.5 মাস তো আসেইনি ওর ঘরে। কথাটা মনে হতেই ও একটু স্থির গলায় বলে উঠল, তুমি এইভাবে বলছো কেন? এটা তো তোমারই বাড়ি, আর এইভাবে নক করে আসার দরকার নেই। কথাটায় মিষ্টি নিস্তেজ স্বরে বলল, বাড়িটা আমার হলেও এই ঘরটা এখন তোমার, তাই জিজ্ঞেস করেই আসা উচিত। যাই হোক, খাবারটা রেখে গেলাম, খেয়ে নিও, মা বিকেলে এসে প্লেটটা নিয়ে যাবে। কথাটা শেষ করে মিষ্টি প্লেটটা টেবিলে রেখে চলে যেতে যাচ্ছিল, কিন্তু অর্চির কথায় থেমে গেল হঠাৎ। আসলে অর্চি আর নিজেকে আটকাতে না পেরে এক নিঃশ্বাসে বলে উঠল, মিষ্টি, আই এম সরি। সেদিন আমি যেভাবে বিহেভ করেছি সেটা ঠিক ছিল না। কথাটা আমি তোমাকে বুঝিয়েও বলতে পারতাম, ঠিক হয়নি ওইভাবে কথা বলা আমার। কথাগুলো শুনে মিষ্টি ঠিক কি বলবে বুঝতে পারলো না। এর উত্তরে কি সাজানো কথা বলবে জানে না, তাই কোনো আড়াল না করেই বলল, ইটস ওকে, আমিও ভুলই করেছিলাম একটা, এখন বুঝে গেছি। যাই হোক, খেয়ে নিও। কথাটা কোনো রকমে বলে মিষ্টি জোরে পা চালিয়েছিল সেদিন নিজের ঘরে ফিরে আসার জন্য। আসলে অর্চিকে এর বেশি কিছুই বলার নেই আর মিষ্টির। সেদিনের অপমানটা এত তীব্র যে ছেলেটাকে দেখলেই মনে পড়ে যায় সব, আর নিজেকে ভীষণ বোকা লাগে যেন। তবে অর্চি বুঝেছিল মিষ্টির খারাপ লাগাগুলোকে সেদিন, আর মনে হয়েছিল বুঝতে কি অনেক দেরি হয়ে গেল ওর। মিষ্টির সাথে দূরত্বটা কি সত্যি আর শেষ হবার নয়? এই ভাবনার ভিড়ে 2 সপ্তাহ কেটে গেছে। অর্চি কদিন আগে থেকে আবার ইউনিভার্সিটি যেতে শুরু করেছে, কিন্তু এর মধ্যে একই বাড়িতে থেকেও মিষ্টির সঙ্গে ওর দেখা হয়নি বিশেষ। আসলে মিষ্টি আর ছাদের ত্রিসীমানায়ও আসে না। অর্চি বোঝে এই ছাদের ঘরটুকু থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছে মিষ্টি, কিন্তু এতদিনে দূরত্ব নিয়ে ওর অত মাথা ব্যথা ছিল না যদিও। তবে এই অ্যাক্সিডেন্টের পর সবটা কেমন বদলে গেছে। সেদিন ওই অসহায় অবস্থায় রাস্তায় পড়ে থাকার সময় মিষ্টি এসে যদি না ওর হাতটা ধরতো, নিজের সমস্তটা দিয়ে ওকে বাঁচানোর চেষ্টা না করতো, তাহলে অর্চির সত্যি এই দূরত্ব, এই একজনের কাছে না থাকার অনুভূতিগুলো হতো না। যাই হোক, সেদিন এসবের মাঝে অর্চি সন্ধ্যের দিকে ইউনিভার্সিটি থেকে ফিরেছিল। তারপর জানে না কেন আনমনে মিষ্টির ঘরের দিকে গেছিল ধীর পায়ে। মিষ্টি সেই সময় বেশ মন দিয়ে একটা অঙ্ক করছিল, তাই দরজায় দাঁড়ানো অর্চিকে খেয়াল করেনি, কিন্তু অর্চি ওর অঙ্কটা দূরে দাঁড়িয়েও লক্ষ্য করেছিল। আর হঠাৎ ওর কাছে এসে বলে উঠেছিল, এটা কি করছো তুমি? এই অঙ্কটা অন্য একটা ফর্মুলায় ফেলতে হবে, তাহলে সহজ হবে। কথাটা বলেই অর্চি মিষ্টিকে না জিজ্ঞাসা করেই ওর হাত থেকে পেনটা নিয়ে নিজেই অঙ্কটা করতে শুরু করলো। মিষ্টি এই মুহূর্তে কেমন যেন অবাক হয়ে গেল এরকম আচমকা অর্চি দর্শনে। আর ছেলেটা এত সহজভাবে কথা বলছে কেন? অ্যাক্সিডেন্টের আগে অবধি তো ঠিকভাবে চিনতো না ওকে, কি হলো হঠাৎ? কথাগুলো ভাবতে ভাবতে মিষ্টির অন্য একটা কথা মনে হলো, আর অর্চির অঙ্কটা শেষ হতেও বলে উঠল, এসব করার কোনো দরকার নেই। আমি যেটা করেছি সেটার জন্য এতটা থ্যাঙ্কফুল হওয়ার কিছু নেই। আমি তোমাকে চিনি বলে হসপিটালে নিয়ে গেছিলাম, আর এক ব্লাড গ্রুপ বলে রক্ত দিয়েছি শুধু। আমার জায়গায় অন্য কেউ থাকলেও এটাই করতো, তাই আগে যেরকম আমার সাথে ডিস্টেন্স রেখে চলতে, এখনও তাই চলো, সেটাই ভালো। মিষ্টির কথাগুলো শুনে অর্চি কয়েক সেকেন্ড সময় নিল যেন নিজেকে গুছিয়ে নেওয়ার জন্য। তারপর একটু হেসে বলে উঠল, আমার একটা অঙ্ক ঠিক করে দেওয়ার জন্য এত ভাবার দরকার নেই। আমার জায়গায় অন্য কেউ টিউটার থাকলেও এটাই করতো। আর তুমি আমার মতন সিরিয়াস হয়ে গেলে কবে থেকে? আগের হাসিটা ভালো ছিল। কথাটায় মিষ্টি আর কিছু বলতে পারলো না ঠিক অর্চি এসব কথা বলছে কেন, এরকম কারণ ছাড়া কথা তো আগে বলতো না ছেলেটা। কথাটা আনমনে মনে হলো হঠাৎ। তবে অর্চি আর কিছু না বলে সে আলতো হাসি নিয়ে চলে গেল ঘর থেকে এই মুহূর্তে। তবে মিষ্টিও আর নিজের ভাবনাগুলোকে এগোতে দিল না। এরপর সে ছাদের ঘটনার পর আর এইসব নিয়ে ভাবার কোনো মানে নেই। কথাটা ভেবেই মনটা কঠিন করলো নিজের। তবে এর কয়েকদিন বাদে আরেকটা ঘটনা ঘটলো যেটা অর্চি বিশেষ ভাবেনি। সেদিন আনমনে ইউনিভার্সিটি থেকে ফিরে অর্চি নিজের ঘরে যাচ্ছিল, কিন্তু পাটা থমকে গেল মিষ্টির ঘর থেকে আসা একটা ছেলের গলার আওয়াজে। বেশ জোরে জোরে কথা বলছে সে।
আমি কিছু জানি না, তোকে আমার জন্মদিনে আসতেই হবে মিষ্টি। দেখ, আমি আমার কিছু ক্লোজ ফ্রেন্ডসদেরই বলছি, আর সেখানে তুই না আসলে হয়? কথাগুলো স্পষ্ট কানে এলো অর্চির, আর কেমন একটা কৌতূহল এসে জমা হলো মনে। কে এই ছেলে যার একেবারে ক্লোজ ফ্রেন্ড মিষ্টি? কথাটা ভাবতে ভাবতে ও ধীর পায়ে হাজির হলো মিষ্টির ঘরের বাইরে, আর দেখলো বেশ ফর্সা মতন একটা ছেলে মিষ্টির খাটে বসে আছে। মিষ্টি এবার ওর পড়ার টেবিল থেকে ডিম ভাজার প্লেটটা তুলে ওর সামনে নিয়ে গিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, দেখছি আমি সৌম্য, তুই এবার ডিম ভাজা খা আগে। কলেজ থেকে তো সোজা আমাদের বাড়ি এসেছিস, খাওয়া তো হয়নি কিছু, ধর এটা। কথাটায় অর্চির যেন বিনা কারণেই খারাপ লাগলো কেমন। কে এই সৌম্য যার জন্য মিষ্টির এত চিন্তা? কথাটা ভাবতে দেখলো সৌম্য মিষ্টির হাতটা ধরে ওকে খাটে টেনে বসালো নিজের সামনে। এতে অর্চির ভেতরটা সত্যি জ্বলে গেল হঠাৎ। তবে তার মাঝেই সৌম্য মিষ্টিকে বলে উঠল, আজকাল এত গম্ভীর থাকিস কেন বলতো? তোর ওই আগের মিষ্টি হাসিটা এরকম হারিয়ে যাচ্ছে কেন? শোন, এটা ঠিক না, হাসবি সব সময়। কথাটায় মিষ্টি আলতো হেসে বলল, হয়েছে তোর জ্ঞান, এবার তাড়াতাড়ি ডিম ভাজাটা খা, নইলে আজও স্যারের ব্যাচে দেরিতে পৌঁছবো। আজ তো একসঙ্গে যাব আমরা। এটা শুনে অর্চি আর দাঁড়ালো না সেই মুহূর্তে মিষ্টির ঘরের সামনে। অদ্ভুত রাগ নিয়ে ছাদের ঘরে গেল নিজের। কে এই ছেলে, এতদিন তো দেখেনি। আর মিষ্টি তো আগেও টিউশন পড়তে যেত, কিন্তু এরকম একজনের সঙ্গে যাওয়ার তো প্রয়োজন হয়নি কখনো। আর সব থেকে বড় কথা, ছেলেটা মিষ্টির হাত ধরলো কি করে? কথাগুলো আনমনেই মনে হতে শুরু করলো অর্চির। তবে এখানেই শেষ না, দুদিন বাদের দৃশ্যটা আরো ভাবিয়ে তুললো অর্চিকে। আসলে ওই দিনই সৌম্যর জন্মদিন ছিল। ছেলেটা এত জোরাজুরি করেছিল বলে শেষে মিষ্টিকে যেতেই হয়েছিল ওর বার্থডেতে। কিন্তু ফেরার পথে অটো বন্ধ থাকায় মিষ্টিকে বাইকে লিফট দিয়েছিল সৌম্য। একদম বাড়ি অবধি পৌঁছে দিয়েছিল ওকে। আর সে দৃশ্যটাই অর্চি ছাদে দাঁড়িয়ে দেখেছিল রাত্রিবেলা। ও পড়ার মাঝে বেশ ক্লান্ত হয়ে ছাদে গেছিল একটু খোলা হাওয়ায় নিঃশ্বাস নিতে, কিন্তু ছাদে এসে যে এইভাবে দম বন্ধ হয়ে যাবে ভাবেনি। মিষ্টি এত রাতে একটা অন্য ছেলের বাইকে করে বাড়ি ফিরল, এটা দেখে অর্চির পা থেকে মাথা অবধি জ্বলে গেল যেন। তারপরও শেষ না, মিষ্টি বাড়ি ঢোকার আগে কি সব বলছিল ছেলেটাকে হেসে হেসে। ছেলেটাও কেমন নিষ্পলক দৃষ্টিতে তাকিয়েছিল মিষ্টির দিকে। এই সবের পর অর্চি যেন মনে মনে এলোমেলো হয়ে গেল হঠাৎ। তবে সেদিন আর অর্চি স্থির থাকতে পারেনি ছাদে একা। ও মিষ্টির ঘরে ঢোকার পর আজ নিজে এসেছিল ওর কাছে। দরজায় টোকা মেরে তারপর বেশ গম্ভীর হয়ে বলেছিল, আসতে পারি? মিষ্টি গলার আওয়াজে একটা বই থেকে চোখ তুলে তাকিয়েছিল অর্চির দিকে। তারপর অবাক হয়ে উত্তর দিয়েছিল, এত রাতে তুমি, কিছু দরকার ছিল? এই প্রশ্নে এবার বেশ রাগ এসে জমা হয়েছিল অর্চির মনে। আর সেই রাগটা গলায় নিয়ে বলেছিল, কেন? দরকার ছাড়া রাতে শুধু কি ওই সৌম্য না কেই আসতে পারে? আমি না? আচমকা এই প্রশ্নটার কোনো মানে খুঁজে পায়নি ঠিক মিষ্টি এই মুহূর্তে। তাই কিছু না বলে ওর দিকে অবাক হয়ে তাকিয়েছিল। তখন অর্চি আর নিজেকে আটকাতে না পেরে আবার সোজাসুজি প্রশ্ন করে উঠেছিল মিষ্টিকে, ছেলেটাকে যার সাথে আজ ফিরলে তুমি? এর আগেও একদিন দেখেছিলাম বাড়িতে। কথাগুলো শুনে মিষ্টির কেমন বেমানান লাগলো অর্চির মুখে। কিরকম অর্চির সিলেবাসের বাইরের প্রশ্ন বলে মনে হলো এটা। তাও কথা না বাড়িয়ে মিষ্টি এক কথাই উত্তর দিল, বন্ধু হয়, আমাদের রিয়ারে পড়ে। কথাটায় অর্চি সেই রাগটা সঙ্গে নিয়ে বলল, বুঝলাম, তবে এইভাবে একটা ছেলের বাইকে এত রাতে ফেরা ঠিক না। দরকার হলে নিজের বাবাকে ফোন করতে পারতে, নিয়ে আসতো। এত বন্ধু বন্ধু করার কি আছে? মিষ্টি এইসব শুনে আর চুপ থাকতে পারলো না। ও এবার অর্চিকে থামিয়ে বলে উঠল, এতে তোমার সমস্যাটা কোথায়? আর আমাকে নিয়ে এত ভেবে তো লাভ নেই কিছু তোমার। তুমি সেই সময় নিজের কাজ করো, কাজে দেবে। আর সৌম্য খুব ভালো ছেলে, আজ অটো বন্ধ ছিল বলে ও আমাকে সেফলি বাড়ি ছেড়ে দিয়েছে। আর বাবা ওকে চেনে অনেকদিন, তাই এই নিয়ে কারোরই কিছু ভাবার নেই। কথাগুলো এক নিঃশ্বাসে বলল মিষ্টি। আর তখনই ওর বাবার গলার আওয়াজ কানে এলো। ওর নাম ধরেই ডাকছে এখন, হয়তো কোনো দরকার আছে। কথাটা ভেবে মিষ্টি আর থাকলো না অর্চির সামনে। নিজেই একতরফা সমস্ত কথা শেষ করে বলে উঠল, বাবা ডাকছে, আর এই নিয়ে আমাদের কথা বলার মতনও কিছু নেই, আসছি। কথাটা বলে ও আর না দাঁড়িয়ে বেরিয়ে গেল ঘরটা থেকে। কিন্তু অর্চি থমথমে মুখে দাঁড়িয়ে রইল এক জায়গায় যেন। সৌম্য ভালো ছেলে, এটা মুখের ওপর বলে দিল মিষ্টি। এত পছন্দ এই কলেজ ফ্রেন্ডকে, কথাটা ঠিক যেন মানতে পারলো না ও এই মুহূর্তে। কিছু একটা করতেই হবে অর্চিকে এরপর। এইভাবে আর দুটো অচেনা মানুষের মতন থাকবে না। এই ভাবনার মাঝে অর্চি সেদিন ডিনার টেবিলে একটা কাণ্ড ঘটালো যার কোনো মানেই খুঁজে পেল না মিষ্টি যেন। অর্চি আচমকা রুটি খেতে খেতে মিষ্টির বাবাকে বলে উঠল, কাকু, আপনাকে একটা কথা বলার আছে আমার। মিষ্টি কিন্তু প্রায় 1.5 মাস হলো আমার কাছে আর পড়তে আসে না। এরপর যদি পাশের সাবজেক্টে কোনো প্রবলেম হয় তাহলে কিন্তু আমার কিছু করার নেই।
কথাটা শুনে মিষ্টি যেন বিষম খেলো হঠাৎ, চোখগুলো গোল গোল করে অর্চির দিকে তাকালো। এসব কি বলছে ছেলেটা সেই ছাদের ঘটনার পর? আর কি করেই বা ওর পক্ষে পড়তে যাওয়া সম্ভব? আর অর্চি নিজেও তো তাই চেয়েছিল, অর্চি তো বলেছিল ওকে নিজের থেকে দূরে থাকতে, তাহলে এখন এসব বলছে কেন? কথাটা ভাবতে ভাবতেই বাবা বেশ ক্ষেপে গিয়েই বলল মিষ্টিকে, এসব কি শুনছি, তুই পড়তে যাচ্ছিস না কেন? পাশের সাবজেক্ট বলে ফাঁকি দেওয়া কিন্তু ঠিক না। কাল থেকে তুই প্রত্যেক সপ্তাহে 2 দিন অঙ্কটা গিয়ে দেখে আসবি অর্চির কাছে, আর যেন এইরকম কিছু না শুনি মিষ্টি। কথাগুলো বেশ অর্ডারের সুরে বলল মিষ্টির বাবা, আর মিষ্টির খাওয়া ঘুম সবই মাথায় উঠলো। এ আবার কি নতুন কথা অর্চির মুখে? বলল কি করে এরকম? ও তো জানে সেই বৃষ্টির দিনে ওদের মধ্যে ঠিক কি কি হয়েছিল। মিষ্টি নিজেকে সামলাতে পারেনি, জড়িয়ে ধরেছিল অর্চিকে, আর অর্চি ওকে ছিটকে সরিয়ে দিয়েছিল নিজের কাছ থেকে। এমনকি এটাও বলেছিল যে মিষ্টির এই ফিলিংসের জন্য অর্চি বাড়ি ছাড়া অবধি হতে পারে। তাহলে আজ এসব কেন করলো অর্চি? ও কি বোঝে না কাউকে ভালোবাসলে তাকে সামনাসামনি রোজ দেখলে নিজেকে ভুলিয়ে রাখা সম্ভব না? ইচ্ছে করে নিজের সব ফিলিংসগুলোকে শেষ করে দেওয়া সম্ভব না? কথাগুলো যেন মাথায় ঢুকলো না কিছুতেই মিষ্টির। তার পরের দিন তাই বেশ রাগ নিয়ে ছাদের ঘরে অঙ্ক করতে গেল প্রায় 2 মাস বাদে। আবার ওর এইখানে আসা, কথাটা আনমনে মনে হলো হঠাৎ। তবে অর্চির সামনে আজ মুখটাকে বেশ গম্ভীর রেখেই বলল, এইসবের মানে কি? কি ভেবে তুমি কাল বাবাকে বললে আমি পড়তে আসি না? তুমি তো জানো কারণটা, সেদিন যা হয়েছিল আমাদের মধ্যে, তারপর এইভাবে তোমার কাছে আগের মতন পড়তে আসা সম্ভব না। আর তুমিও তো বলেছিলে আমাকে দূরে থাকতে, তাহলে কাল কি হলো? কথাগুলোর উত্তরে অর্চি কয়েক সেকেন্ড সময় নিল। আসলে এটা তো বলা যায় না যে এখন গল্পটা ঘুরে গেছে, তোমাকে অন্য কারোর সঙ্গে দেখলে আমার গা জ্বলে যায়। তাই একটু যুক্তিবাদী গলায় অযৌক্তিক কথা বলে উঠল গলা ঝাঁকিয়ে, আমি কথা দিয়েছিলাম তোমার বাবাকে, তোমার অঙ্কের সমস্ত দায়িত্ব আমার, আর আমি সেটাই পালন করার চেষ্টা করছি। আর আমাদের মধ্যে এমন কিছুই হয়নি যার জন্য মুখ দেখাদেখি বন্ধ হয়ে যাবে। যাই হোক, আর কথা বাড়িয়ে কাজ নেই, তুমি অঙ্ক বইটা দাও। কথাটা মিষ্টি এবার বেশ জোরে আওয়াজ করে বইগুলো নিজের পড়ার টেবিলে রাখলো। ওর মনের রাগটা এখন মুখেও এসে জড়ো হয়েছে। সেই রাগের মধ্যেও বিড়বিড় করে উঠল, সেই সলমান খান যেন, একবার जो मैंने कमिटमेंट कर दी तो मैं अपने आप की भी नहीं सुनता। কথাটা কিরকম অস্পষ্টভাবে সেদিন অর্চির কানে পৌঁছেছিল যেন। ও তাই সঙ্গে সঙ্গে বলে উঠেছিল, কি কি বললে তুমি? কমিটমেন্ট নাকি? মিষ্টি এর উত্তরে সোজাসুজি ভাবেই বলল, সেটা তোমার জেনে কাজ নেই, অঙ্কটা শুরু করি। তবে সেদিন কথা না এগোলেও মিষ্টি এরপর থেকে কিছু বদল দেখতে পাচ্ছিল অর্চির মধ্যে আজকাল। মানে ও যখন পড়তে যেত সপ্তাহে ওই 2-1 দিন, সেই সময় অর্চি আর চুপ থাকতো না। আগের মতন শুধু অঙ্ক, সিলেবাস, হোম টাস্কের বাইরে কলেজ কেমন চলছে, কটা ক্লাস ছিল আজ, কলেজের সোশ্যাল কবে, ওদের ইউনিভার্সিটিতে কি কি হলো, কেমন লাগছে ওর কলকাতা, ইউনিভার্সিটির ক্যাম্পাসটা কত বড়, এইসব এলোমেলো কথাও বলতো নিজে থেকে। কিন্তু এইসব সিলেবাসের বাইরের কথার কোনো কারণ খুঁজে পেত না মিষ্টি। যার সাথে কম কথা বলাটাই নিয়ম ছিল, তার সঙ্গে কেন হঠাৎ অঙ্কের বইয়ের বাইরে কথা হচ্ছে এটা জানতো না ঠিক মিষ্টি। তবে সেদিন কিছু অন্য হলো। নিম্নচাপের শহরে 2 দিন ধরে টানা বৃষ্টি, কিন্তু এর মধ্যে লোকে তো আর কাজকর্ম বন্ধ রাখতে পারে না, তাই অফিস কলেজ সবই হচ্ছে। এসবের মাঝে মিষ্টি ঠিক সন্ধে 6টার সময় অঙ্কের বই খাতা সমেত নিজেকে নিয়ে হাজির হয়েছিল অর্চির ঘরে। কিন্তু এসে দেখে ছেলেটার নাক লাল, হাচ্চো হাচ্চো করে চলেছে 2 মিনিট বাদে বাদেই। দৃশ্যটা দেখে মিষ্টি অবাক হয়ে বলল, তোমার শরীর খারাপ, ঠান্ডা লেগেছে? এতে অর্চি নাকটা টেনেই বলল, হ্যাঁ, আসলে ছাতা নিয়ে যেতে ভুলে গেছিলাম আজ তাড়াহুড়োতে, তাই। এটা শুনে মিষ্টি সেই অবাক হয়েই বলল, তো এটা ইউনিভার্সিটি থেকে ফিরে বলে দিতে মাকে, আমি আসতাম না তাহলে? এরকম শরীরে তো রেস্ট নেওয়া উচিত, কেউ পড়ায় নাকি? অর্চি এই কথায় যেন কিছুটা উত্তেজিত হয়েই বলল, আরে না না, রেস্টের কি আছে, তুমি বসো। মিষ্টি এই উত্তরে একেবারে সহমত না হয়ে বলল, একদম না, শোনো, একদিন অঙ্ক না করলে কিছু হয় না, আর বাবাও কিছু ভাববে না এতে। তুমি রেস্ট নাও, আমি বরং মাকে নিচে থেকে পাঠিয়ে দিচ্ছি, একটু আদা দিয়ে চা করে আনবে, আর কোনো ওষুধ থাকলে নিয়ে আসবে, তাহলে কষ্টটা একটু কমবে, আমি আসি। কথাটা বলে মিষ্টি চলে যেতে যাচ্ছিল সেদিন, কিন্তু যেতে পারলো না। অর্চি ওর হাতটা ধরে ফেললো হঠাৎ, তারপর যেন জেদ দেখিয়েই বলল, সব সময় এরকম যাই যাই কেন করো? আগে তো এরকম ছিল না। কথাটা বলে অর্চি যেন থমকে গেল কেমন, আর মিষ্টিও স্থির হয়ে গেল কয়েক সেকেন্ড। এইসব হঠাৎ কি বলল অর্চি? কথাটা ভাবতেই অর্চি একটু ম্যানেজ করার জন্য বলে উঠল, না মানে আমার এমন কিছু ঠান্ডা লাগেনি, আমি পড়াতে পারবো, তুমি বসো, যেও না।
কথাটা শেষ করে অর্চি আরেকবার হাতচো করলো। না, এবার কিরকম যেন মায়া লাগলো ছেলেটার ওপর মিষ্টির। ও যদিও জানে না অর্চি কেন আজ ওকে আটকাতে চায়, শুধু কি বাবাকে দেখানোর জন্য যে অর্চি কত ডেডিকেটেড টিচার, নাকি মিষ্টির সঙ্গে কিছুক্ষণ থাকতে চায় বলে। কথাগুলো মিষ্টির মনে একসঙ্গে এসে ভিড় করলেও মিষ্টি কিছুটা নরম গলায় বলল, আচ্ছা বুঝেছি, তুমি পড়াতে পারবে আর আমি পড়বো আজ, কিন্তু তার আগে তোমার জন্য ওষুধ আর আদা দিয়ে বানানো চা নিয়ে আসি। তারপর মা মনে হয় এখন ঠাকুর ঘরে সন্ধে দিচ্ছে, তাই মাকে আর গিয়ে কিছু করতে বলবো না, আমি বানিয়ে নিয়ে আসছি, ঠিক আছে? কথাটায় অর্চি যেন স্বস্তি পেল এখন। ওই লাল নাগ নিয়েও আলতো হেসে বলল, হ্যাঁ তাহলে ঠিক আছে, তুমি নিয়ে এসো। মিষ্টি এর উত্তরে কিছু না বলে অল্প হাসলো শুধু, তারপর চলে গেল নিচে আদা দিয়ে চা বানাতে। তবে অর্চি কেন এরকম করলো এটা ঠিক বুঝেও বুঝলো না যেন। তবে এরপরে বৃষ্টি ভেজা নিম্নচাপ পেরিয়ে শহরে যখন রোদ উঠলো একটু, তখন মিষ্টির পড়ার টেবিলে কেউ একজন আলগোছে কিছু ফুল রেখে গেছিল ওর না থাকার সময়, ঠিক যেমনটা মিষ্টি করতো অর্চির জন্য। তবে মিষ্টি এইসবের কিছুই জানতো না সেই দিন। কলেজে তার ওপরে এক্সট্রা ক্লাস ছিল, এমনি শরীর বেশ ক্লান্ত তাই। আর ওই এমজিআর ম্যাডামটা 45 মিনিট বলে 1-1.5 ঘন্টার ক্লাস নিয়ে নেন। ভালো লাগে এত হ্যাজাতে, মাথাটা ধরে গেছে পুরো। কথাগুলো ভাবতে ভাবতেই মিষ্টি আনমনে ঘরে ঢুকেছিল, কিন্তু ঘরে এসেই পাটা থমকে গিয়েছিল ওর। পড়ার টেবিলে দুটো গোলাপ আর একটা সূর্যমুখী ফুল রাখা, দৃশ্যটা দেখে মিষ্টি অবাক হয়ে ফুলগুলো হাতে তুলে নিয়েছিল। ওর ঘরে এইভাবে হঠাৎ ফুল কে রেখে গেল? মা বা বাবা কি? কিন্তু বাবা তো সেই সকাল 8টার সময় অফিস বেরিয়ে গেছে, আর মা তো এইসব কখনো করে না। তাহলে আর কে? কথাটা ভাবতেই একজনের নাম এলো মনে। আরও চোখটা ঘুরিয়ে এদিক ওদিক পাশের টানা বারান্দার দিকে তাকালো, কিন্তু না, সে নেই। কিন্তু অর্চি কেন ওর জন্য ফুল রেখে যাবে? এরকম তো ও করতো রোজ। অর্চির অবর্তমানে অর্চির পড়ার ডেস্কে গোলাপ, সূর্যমুখী, অর্কিড এসব রেখে আসতো মিষ্টি। আসলে কিছু না বলে বোঝাতে চাইতো ভালোবাসি, কিন্তু অর্চি ওর জন্য কেন এরকম করবে? কথাটা ভেবেই আলগোছে ফুলগুলোকেও একটা জল ভর্তি কাচের গ্লাসে রেখে দিয়েছিল সাজিয়ে। মনে মনে ভেবেছিল এইসব নিশ্চয়ই মাই করেছে। তবে মা যখন সন্ধ্যের সময় ধূপ দেখাতে ওর ঘরে এসেছিল, তখন ওই কাচের গ্লাসে রাখা ফুলগুলোকে দেখে বেশ হাসি মুখেই বলেছিল, কলেজ থেকে ফেরার পথে কিনেছিস নিশ্চয়ই, সূর্যমুখীটা কিন্তু বেশ ভালো দেখতে। কথাটা মিষ্টি কয়েক সেকেন্ড স্থির হয়ে গেছিল যেন। মা তার মানে ফুলগুলো নিয়ে আসেনি, তাহলে কি অর্চি ফুলগুলো এনেছে? কথাটা এক মুহূর্তে মনে এসে ভিড় করেছিল। আর এরপর থেকে রোজ কলেজ থেকে ফেরার পর ওর নিজের বইয়ের টেবিলে কখনো দুটো গোলাপ, কখনো চন্দ্রমল্লিকা, কখনো সূর্যমুখী দেখতে পেত। খুব যত্ন করে সে ওর না থাকার সময় এসে রেখে যেত ফুলগুলো। মিষ্টির তবে সবটা বুঝেও ঠিক বিশ্বাস হতো না যেন। সেই ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেওয়া ছেলেটা যে ওর কাছে আসতে চায়, আজ মন থেকে ভালোবাসতে চায়, অঙ্কের হিসেবের ফাঁকে অগোছালো কথার ভিড়ে ওকে আটকে রাখতে চায়, এটা যেন বুঝেও বুঝতে ইচ্ছে করতো না ওর। মনে হতো একবার নিজে থেকে কাছে গিয়ে অনেক অপমান হয়েছে, আবার সেরকম ভুল করতে পারবে না মিষ্টি। কিন্তু এই সময়ে একবার যখন সৌম্য এসেছিল ওর বাড়িতে, সেদিন অর্চি একটা ঘটনা ঘটিয়েছিল। আসলে সৌম্য আর কলেজের ওর আরও বন্ধুরা মিলে একজনের জন্মদিন উপলক্ষে একটা গেট টুগেদার করছে একটা রেস্টুরেন্টে। তবে সেটা শুরু হবে সন্ধ্যা থেকে, চলবে ওই রাত 9টা পর্যন্ত। তারই পারমিশন চাইতে এসেছিল সৌম্য। খুব জোর দিয়েই বলেছিল, কাকু আপনি একদম চিন্তা করবেন না, মিষ্টিকে আমি বাইকে করে বাড়ি পৌঁছে দেব, আপনি শুধু পারমিশনটা দিন যাওয়ার। কথাটা ডাইনিং টেবিলে জলখাবার খেতে খেতে অর্চিও শুনেছিল। আর ওর কে জানে কেন পা থেকে মাথা অবধি জ্বলে উঠেছিল হঠাৎ। অর্চি তাই মনে মনে একটু যুক্তি সাজিয়ে বলেছিল, বাইক কিন্তু সেফ না আজকাল, যা অ্যাক্সিডেন্ট হয়। আর কাল তো আবার কোথা থেকে যেন একটা মিছিল বেরোবে, তো রাস্তা বেশ কিছু বন্ধ থাকবে। বাস অটোও শুনেছি অনেক রুটে চলবে না। আমার মনে হয় মিষ্টির ফিরতে প্রবলেমই হবে খুব। কথাটা বলে ও খেয়াল করেছিল সৌম্যর মুখটা কেমন করুণ হয়ে গেছে। মনে হলো ওর বাল্ব ফিউজ করে দিয়েছে কেউ। ব্যাপারটা দেখে অর্চির হাসি পেল খুব, কিন্তু এর মধ্যে মিষ্টির বাবা বলে উঠল, ঠিকই তাই, বাইকে করে যাতায়াতটা রিস্কি। আর কাল তার ওপরে আবার কী সব মিটিং মিছিল আছে। থাক বাবা, কাল আর মিষ্টির বেরিয়ে কাজ নেই, ও পরে কখনো যাবে। এই কথাটা শুনে সৌম্যর মুখখানা অন্ধকার হলেও মিষ্টি খেয়াল করেছিল অর্চির মুখে একটা চওড়া হাসি,
যেন বিশ্বযুদ্ধ জয় করেছে। তবে সেই দিন সন্ধেবেলা পড়তে গিয়ে মিষ্টি আর চুপ থাকেনি, একটু রাগ নিয়েই বলেছিল, বাবার কানে সকালে ওইসব ঢোকানোর কি ছিল, কালকে মিছিল আছে এইসব, আর আমি যদি যেতাম সৌম্য আমাকে সেফলি বাড়ি নিয়ে আসতো, আর এর আগেও তো ওর বাইকে এলাম সেদিন। কথাগুলো এক নিঃশ্বাসে বলল মিষ্টি। অর্চি তবে এই মুহূর্তে আর নিজের শান্ত রূপে না থেকে বেশ তেজ দেখিয়ে বলল, বেশ করেছি বলেছি। আর ও কে এমন যে তোমাকে নিজের বাইকে চাপিয়ে বাড়ি পৌঁছে দেবে? এইটুকু ছেলে, সবে কলেজের সেকেন্ড ইয়ার, আর এখনই কি দেখনদারি, কথায় কথায় বাইক কেন? অটো বাস নেই নাকি রাস্তায়? একটু কষ্ট করতে জানে না? কথাটা মিষ্টি আকাশ থেকে পড়ার মতন করে বলল, আশ্চর্য, তুমি ওকে কদিন চেনো, কবে দেখেছো যে এত কিছু বলে দিলে? ও একদমই দেখনদারি করে না, খুব ভালো ছেলে, আর আমাদের ইয়ারে ওর খুব ভালো রেজাল্টও। এতে অর্চি আরও জ্বলে গেল যেন ভেতরে ভেতরে। এত প্রশংসা করছে মিষ্টি, এত ইমপ্রেসডও। কথাটা ভাবতে মিষ্টিকে মাঝ রাস্তায় থামিয়ে দিয়ে বলল, খুব ভালো কথা, কিন্তু আমি চাই তুমিও ভালো রেজাল্ট করো, যাতে লোকজন তোমার ব্যাপারেও এইসব কথা বলতে পারে। আর যদি কলেজের এই ভাইটাল সময়টা এত বন্ধু বন্ধু করো সারাক্ষণ, তাহলে কিন্তু কোনো লাভ হবে না, তাই মন দিয়ে পড়ো। না, এতে আর মিষ্টি কোনো কথা বাড়ালো না অর্চির সঙ্গে। মনে হচ্ছে কোথাকার কোন ঠাকুরদা এসেছে যেন। অদ্ভুত ছেলে, কখনো কোনো ব্যাপারে রেগে যায় বোঝা মুশকিল, আর হঠাৎ অ্যাক্সিডেন্টের পর মাথায় চোট লেগে কী সব বদলে গেল অর্চির। আগে তো কখনো মিষ্টির ব্যাপারে এত মাথা ঘামায়নি ছেলেটা, তাহলে যত কনসার্ন, যত চিন্তা এখন কেন হচ্ছে? প্রশ্নগুলো নিজের মনে নিজেকেই করে উঠল। কিন্তু এর 7 দিন কাটতে না কাটতেই মিষ্টির মনে ওঠা প্রশ্নগুলোর উত্তরে অর্চি ওকে দিয়ে দিল একদম বিনা নোটিশে। মিষ্টির আসলে সেদিন জন্মদিন ছিল। বাড়িতে সন্ধ্যে থেকে ছোটোখাটো একটা অনুষ্ঠান রাখা হয়েছিল, তাই মিষ্টির বাবা আগের দিন গিয়ে মেয়ের পছন্দ মতন কেক অর্ডার করেছিল আবার। তো যাই হোক, সেই অনুষ্ঠানে মিষ্টির সমস্ত কলেজের বন্ধুদের সঙ্গে সৌম্য এসে হাজির। এই দৃশ্যটা অর্চির দেখার পর থেকেই মনটা কীরকম এলোমেলো হয়ে গেল যেন। মনে হলো এই ছেলেটা কীরকম সর্বঘাটে কাঠালি কলার মতন, সব জায়গায় আসতেই হবে যেন। তবে এর মধ্যে মিষ্টি নিজের ঘর থেকে ড্রয়িং রুমে এসেছিল একটা লাল রঙের চুড়িদার পরে, আর সবার সঙ্গে অর্চির চোখটাও থমকে গেছিল কেমন। জন্মদিনের দিন যেন একটু বেশি স্পেশাল লাগছে মেয়েটাকে, এই সবই মনে মনে ভেবে তাকিয়েছিল ও মিষ্টির দিকে নিষ্পলকভাবে। ব্যাপারটা আবার অলি সেই দিন খেয়াল করেছিল। অর্চির ওই স্থির হয়ে যাওয়া দৃষ্টি যেন কিছু না বলে অনেক কিছু বুঝিয়ে দিচ্ছিল নিঃশব্দে। অলি কথাটা নিজের মধ্যে না রেখে আড়ালে গিয়ে মিষ্টিকে বলেছিল সোজাসুজি, এই কি হয়েছে বলতো তোর অর্চিদার? সে তো তোর থেকে চোখে ফেরাতে পারছে না। তোর ওয়ান সাইডেড লাভ স্টোরি কি বোথ সাইডেড হয়ে গেল? কথাটায় মিষ্টি হঠাৎ রেগেই গেল যেন, একটু বিরক্তি নিয়ে বলল, এই সব ভুলভাল কথা প্লিজ বলিস না আমাকে, আমার কোনো ইন্টারেস্ট নেই। আর আমি সেদিন অর্চিদাকে অ্যাক্সিডেন্টের পর হসপিটালে নিয়ে গেছিলাম আর রক্ত দিয়েছিলাম, তারই কৃতজ্ঞতা স্বরূপ আমার সঙ্গে বন্ধুর মতন কথা বলে, আমাকে অঙ্কটা দেখিয়ে দেয়, আর বেশি কিছু না। এর উত্তরে অলি ওকে আরেকটা প্রশ্ন করে উঠেছিল, তুই ভেবে বলছিস তো যেভাবে ও তোর দিকে তাকিয়ে আছে সেটার কিন্তু অন্যই মানে, আর তুই নিজে অর্চিদাকে পছন্দ করিস না, আর তোর কি সব ফিলিংস শেষ হয়ে গেছে? এটা শুনে মিষ্টি কয়েক সেকেন্ড সময় নিয়ে বলল, হ্যাঁ শেষ হয়ে গেছে। আর অর্চিদা সেদিন যা বলেছিল ঠিকই বলেছিল। আমার বাবা যদি এসব কিছু জানতে পারে তাহলে অর্চিদাকে হয়তো আর এতটা ভালো চোখে দেখবে না, আর এই বাড়িতে থেকে পড়াশোনা করাটা ওর জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তাই আমি কখনোই চাইবো না আমার একতরফা ইমোশনসের জন্য কারোর লাইফে কোনো প্রবলেম হোক। আর অর্চিদার মনে যে কিছু নেই সেটা তো অনেকদিন আগেই বুঝে গেছি, তাই এই সব নিয়ে ভাবার কথা বলার কিছু নেই। যাই হোক, কেক কাটবো চল, অপেক্ষা করছে সবাই। কথাটা শেষ করে মিষ্টি অলির হাত ধরে ওকে আড়াল থেকে টেনে নিয়ে এসেছিল নিজেকে লুকোনোর জন্যই। আসলে আর ভালো লাগে না এইসব কথাবার্তা ওর। একতরফা ফিলিংসের জন্য একবার তো মন ভেঙেছে, অনেক সামলে নিজেকে কঠিন করেছেও এরপর, আর এই সব নিয়ে তাই ভাববে না কখনো। কথাগুলো ভেবে মিষ্টি সেদিন কেক কেটেছিল, তবে কেকের একটা টুকরো হাতে নিতেই আচমকা সৌম্য ভিড় টপকে ওর কাছে এসে নিজে ওর হাতে কেক খেয়েছিল। এতটা হওয়ার পরই অর্চি ধৈর্যের বাতটা যেন ভেঙে গেছিল সেদিন। নিজের হাতের মুঠোয় বন্দি ছোট্ট শোপিসের গিফটটা অর্চি পকেটে ঢুকিয়ে নিয়েছিল হঠাৎ। তারপর ওই ভিড় থেকে নিজেকে আড়াল করার জন্য কাউকে কিছু না বলেই ঘরে চলে এসেছিল সেই মুহূর্তে। সত্যি আজ ভেতরে কিছু একটা ভাঙছে যেন অর্চির। নিজের ওপর রাগ হচ্ছে খুব হঠাৎ, মনে হচ্ছে নিজের ফিলিংসগুলোকে অ্যাকসেপ্ট করতেও হয়তো অনেক দেরি করে ফেলেছে। একটু বেশি বাস্তববাদী হয়ে অর্চি জীবনের রূপকথাগুলোকে হারিয়ে ফেলেছে চোখের পলকে। একদিন যেই মেয়েটা ওর কাছে নিজে থেকে এসে ধরা দিয়েছিল, ভালোবাসতে চেয়েছিল, তাকে ধাক্কা মেরে দূরে সরিয়ে দিয়ে অর্চি খুব বড় ভুল করেছে সেদিন।
আর তাই হয়তো একটা বাইরের ছেলে এসে এভাবে এত সহজে নিজের জায়গাটা করে নিয়েছে। অর্চিতাই এতদিন বাদেও ভিড়ের মধ্যে থেকেছে, আর সৌম্য ভিড় থেকে আলাদা হয়ে মিষ্টির এতটা কাছে চলে এসেছে। কথাগুলো ভাবতে ভাবতে বেশ কিছুক্ষণ কেটে গেছিল সেদিন। অর্চি কীরকম থম মেরে বসেছিল সেই সময়। তবে দরজায় এরপর হঠাৎ একটা চেনা মুখ এসে উকি দিয়েছিল। মিষ্টি একটা কেকের পিস প্লেটে সাজিয়ে ওর কাছে এসে হাজির। তারপর কিছুটা সহজভাবে বলেছিল, এ কি, তুমি এখানে বসে, কি হয়েছে? আর তুমি কেক না খেয়ে ঘরে চলে এলে। যাই হোক, আমি নিয়ে এসেছি কেক, তোমার পড়ার টেবিলে রাখলাম, খেয়ে নিও। কথাটা বলে মিষ্টি চলে যেতে যাচ্ছিল, কিন্তু পারল না এগোতে। অর্চি হঠাৎ ওর হাতটা ধরে ফেলল নিজে থেকে। তারপর একটা ঘোরের মাঝে ওর খুব কাছে এসে বলল, ভালোবাসি তোমাকে, আমিও। কোন দিন থেকে ঠিক বুঝিনি, কিন্তু কথাগুলো এক নিঃশ্বাসে বলে যাচ্ছিল অর্চি। কিন্তু মিষ্টি এর মধ্যে হঠাৎ তাল কেটে হাতটা ছাড়িয়ে নিল নিজের। তারপর একটু দৃঢ় গলায় বলল, এসব কিছু বলো না অর্চিদা, বাবা যদি শোনে তাহলে খারাপ ভাববে। আর আমাদের মধ্যে কোনোদিনই কোনো কিছু ছিল না, আর কখনো কিছু হবেও না। একদিন এইসব তুমি বলেছিলে, আর আজ আমি সেটা বিশ্বাস করি। আসছি। কথাগুলো বলে মিষ্টি চলে এসেছিল সেদিন অর্চির কাছ থেকে, ঠিক যেমন একদিন অর্চি ওর সামনে নিজে দরজাটা বন্ধ করে দিয়েছিল খুব জোরে। আজ মিষ্টিও সে একইভাবে অর্চিকে একটা বন্ধ দরজার সামনে দাঁড় করিয়ে দিল। অর্চির কিছু বোঝার আগে যেন শেষ হয়ে গেল একটা না লেখা গল্প। সেদিন মিষ্টি এরপর নিজের ঘরে এসে বসেছিল চুপচাপ অন্ধকারের ভিড়ে। আসলে কারোর কাছ থেকে শুরু থেকে রিজেক্টেড হতে হতে একটা সময় তাকে মন থেকে ভুলে যাওয়ার চেষ্টাটাই যেন সত্যি হয়ে যায়। অর্চি আগে কোনোদিন ওর থাকাটাকে দাম দেয়নি, ওর সঙ্গে দূরত্ব রেখে চলেছে। ওর ছোট ছোট কাছে আসার চেষ্টাগুলোকে বুঝিয়েও বোঝেনি। হয়তো ওর ফিলিংসটা অতটা ইম্পর্টেন্ট ছিল না কখনো যতটা অর্চির এ বাড়িতে থাকাটা ইম্পর্টেন্ট। সেদিন ছাদেও তো অর্চি এই কথাই বলেছিল, মিষ্টির বাবা যদি ওর ফিলিংসের ব্যাপারে জানতে পারে তখন হয়তো আর অর্চিকে এই বাড়িতে অ্যালাউ করবে না। অর্চির কলকাতায় থাকার ঠিকানাটা চলে যাবে। কথাগুলো পরে অনেকবার ভেবে দেখেছে মিষ্টি, হয়তো এটাই ঠিক। ওর জন্য কারোর জীবনে কোনো সমস্যা হোক, কারোর পড়াশোনার ক্ষতি হোক, এইসব মিষ্টি চায়নি কখনো। আর তার ওপরে অর্চি তো কোনো দিন সেইভাবে ফিল করেনি। আজ হয়তো বলেছে ভালোবাসি, কিন্তু এর কারণটা মিষ্টির জানা। সেই দিন অ্যাক্সিডেন্টের পর মিষ্টি অর্চিকে বাঁচিয়েছিল, হেল্প করেছিল। তারপরই হয়তো কিছুটা অন্য চোখে দেখছে ওকে, কিন্তু এইসবই সাময়িক। একটা উপকারের বদলে হয়তো কিছুদিনের জন্য একটা লাইকিং তৈরি হয়েছে শুধু অর্চির। কদিন বাদে এইসব শেষ হয়ে যাবে, আবার আগের মতন কঠিন প্র্যাকটিক্যাল একজন মানুষ হয়ে যাবে অর্চি হয়তো, যার কাছে ইমোশনসের থেকে বাস্তবটা বেশি দামি। তবে এরপর থেকে মিষ্টি একটা জিনিস খেয়াল করলো, অর্চি আগে ইউনিভার্সিটি থেকে বিকেলই ফিরে আসতো, কিন্তু সেদিনের পর থেকে অর্চি দেরি করতে শুরু করলো, জানে না কেন। কখনো রাত 8টা, কখনো 9টা। বেশ ক্লান্তই লাগতো সেই সময় ছেলেটাকে যেন। তবে অত রাতেও ফিরেও কোনো রেস্ট নিত না। মিষ্টি এক সময় ছাদে গিয়ে দেখতো অর্চির ঘরে আলো জ্বলা, এসে পড়তে বসতো মনে হয়। কিন্তু এইভাবে দেরি করে ফেরার কারণটা কি, এটা মিষ্টি বুঝতে পারতো না। আর ওর জন্মদিনের পর থেকে এই ছেলেটার সঙ্গে আগে যতটুকু কথা হতো সেটাও হয় না আজকাল। একটা কাচের দেওয়ালের মতন দূরত্ব চলে এসেছে দুজনের মধ্যে। তাই মিষ্টির পক্ষে ওকে কিছু জিজ্ঞেস করাও সম্ভব না। তবে মিষ্টির বাবা কিছুদিন বাদে ডাইনিং টেবিলে জিজ্ঞেস করেছিল অর্চিকে কথাটা, বেশ কৌতূহল নিয়ে বলেছিল, আজকাল তোমার এত রাত কেন হয় ফিরতে, কোথাও কি টিউশন পড়তে যাও? এর উত্তরে অর্চি কয়েক সেকেন্ড সময় নিয়ে বলেছিল আস্তে গলায়, না আসলে আমি কটা টিউশন পড়াই এখন, তার জন্যই দেরি হয়। এই কথায় মিষ্টির বাবা বেশ অবাক হয়ে বলে উঠেছিল, টিউশন? কিন্তু কেন? আর তোমার তো এমনি পড়ার অনেক চাপ, তার মধ্যে আবার টিউশন পড়াচ্ছ বাইরে? এর উত্তরে অর্চি আলতো হেসে অল্প কথায় বলেছিল, কোনো অসুবিধা হচ্ছে না আমার, আমি দুটোকে ব্যালেন্স করেই চলছি। কিন্তু সেই মুহূর্তে মিষ্টি আনমনে অর্চির ক্লান্ত চোখ, ওর শুকিয়ে যাওয়া মুখটাকে দেখে বুঝেছিল যে ব্যালেন্স হচ্ছে না ঠিক মতন। তবে বলতে পারেনি কিছুই। ওদের যে কথা বলার জায়গাটা আজ শেষ। কিন্তু একটা জিনিস মিষ্টি সেদিন কিছুতেই বুঝতে পারছিল না, অর্চি হঠাৎ টিউশন পড়ানোর কি দরকার হলো। এতদিন তো দিব্যি চলছিল। অর্চির মা একটা প্রাইভেট ফার্মে কাজ করে, সেখান থেকে যা ইনকাম ওদের মোটামুটি ভাবে চলেই যায়। আর বাবার পেনশনও আছে অল্প, তাহলে হঠাৎ এই টিউশন পড়ানোর কি প্রয়োজন? কথাগুলো সেদিন থেকে মনে মনে ভেবেও কিছু উত্তর পায়নি মিষ্টি। তবে অর্চি নতুন মাসের শুরুতে ওর মনের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দিল যেন একটা কথাতেই আচমকা। সেদিনটা ছিল রবিবার, বাবার অফিস নেই বলে একটু দেরি করে উঠে ড্রয়িং রুমে এসে বসেছিল পেপারটা নিয়ে। বেশ খুঁটিয়ে খুঁটিয়ে রোজ খবরের কাগজ পড়াটা বাবার চিরকালের নেশা। কিন্তু এর মধ্যেই অর্চি ওর বাবার কাছে এসে বলেছিল কিছুটা সময় নিয়ে, কাকু আমি এই মাস থেকে হস্টেলে শিফট করছি, আমি রুম পেয়ে গেছি। কথাটায় ব্রেকফাস্ট টেবিলে বসে থাকা মিষ্টি যেমন একটা ধাক্কা খেলো, সঙ্গে মিষ্টির মা বাবাও বেশ অবাক হয়ে তাকালো ওর দিকে। মিষ্টির বাবা তো অর্চিকে জিজ্ঞেসও করে উঠল, কিন্তু হঠাৎ এরকম ডিসিশন নিলে যে? আর হস্টেলে থাকলেও তো একটা খরচ আছে, সেই সব কিভাবে? প্রশ্নটা শুনে অর্চি অল্প কথাই বলেছিল,
আমি তো টিউশন পড়াই এখন, তাই কোনো প্রবলেম হবে না। এটা শুনে মিষ্টির বাবা আবার বলে উঠেছিল, কিন্তু এইসবের দরকার কি ছিল? তোমার কি কোনো অসুবিধা হচ্ছিল এখানে? কথাটায় অর্চির সঙ্গে সঙ্গে বলেছিল, এ বাবা না না কাকু, কোনো অসুবিধা কেন হবে? আপনাদের জন্য এই কমাস আমি কলকাতার মতন জায়গায় এত ভালোভাবে থাকতে পেরেছি। আসলে দেখলাম যখন হস্টেলে অ্যাকোমোডেশন হয়ে যাচ্ছে, তাই ভাবলাম এবার আমার শিফট করা উচিত। এতে মিষ্টির বাবা একটু সময় নিয়ে অল্প হেসে বলল, ঠিক আছে, কিন্তু তোমার যদি কখনো কোনো প্রবলেম হয়, তুমি কিন্তু 1 সেকেন্ড ভাববে না আমাকে একটা কল করতে আর এই বাড়িতে আসতে। সাবধানে থেকো কিন্তু, আর ভালোভাবে পড়াশোনাটা করো। এতে অর্চি অল্প কথাই বলল, আচ্ছা হ্যাঁ, আমি চেষ্টা করব ভালোভাবে পড়াশোনাটা করতে। সেদিনের পর 2 দিন যেন চোখের পলকে কেটে গেল মিষ্টির। একটা অদ্ভুত মন খারাপের ভিড়ে অর্চির এই চলে যাওয়ার কথাটা ওর মনে ভীষণ লেগেছে যেন। বুঝতে পারছে না অর্চি হঠাৎ এরকম একটা ডিসিশন কেন নিল। মিষ্টিকে অ্যাভয়েড করার জন্যই কি চলে যাচ্ছে ছেলেটা? সেদিন ওর হাতটা ছাড়িয়ে চলে যাওয়াটাকে কি অ্যাকসেপ্ট করতে পারেনি অর্চি? নাকি এই বাড়ি থেকে মন উঠে গেছে? এখানে থাকতে কি সেলফ রেসপেক্টে লাগছে? কিছু যেন বুঝে উঠতে পারছে না মিষ্টি। তবে এইসব ভাবনাগুলোকে বলতেও পারছে না কাউকে। অর্চির সঙ্গে তো এমনি কথা বন্ধ নিজে থেকে গিয়ে, তাই কিভাবে জিজ্ঞেস করবে কারণটা? তবে এরপরও মিষ্টি শেষে চুপ না থাকতে পেরে গেছিল একবার অর্চির ঘরে ওর যাওয়ার আগের দিন। ছেলেটা সেই সময় প্যাকিংয়ে ব্যস্ত ছিল, কিন্তু মিষ্টিকে দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে থমকে গেছিল যেন। অদ্ভুত একটা নিস্তব্ধতার আড়ালে ঢেকে নিয়েছিল নিজেকে। তবে মিষ্টি আর চুপ না থেকে বলে উঠেছিল, যাওয়াটা কি খুব দরকার? এখানে কি অসুবিধা ছিল থাকার? কথাটায় অর্চি কিছুটা সময় নিয়ে বলেছিল, না কোনো অসুবিধা নেই, কিন্তু যাওয়াটা দরকার। এর উত্তরে মিষ্টি আর কিছু বলতে পারলো না ওকে। আসলে এই হিসেবের সম্পর্কের মধ্যে কাউকে আটকানোর মতন অধিকার তো ওর নেই। তবে পরের দিন অর্চি চলে যাওয়ার পর মিষ্টি আর নিজেকে আটকে রাখতে পারেনি। হঠাৎ ওর চারিদিকটা ঝাপসা হয়ে এসেছিল যেন জলে। চোখ ভিজে গেছিল ভীষণ। মনে পড়ে যাচ্ছিল সেই পুরনো দিনগুলোর কথা। অর্চির এই বাড়িতে প্রথম আসা, ওকে পড়ানোর সময়গুলো, ওর কাছে থাকার মুহূর্তেরা, সব যেন কিছু না বলে ঘিরে ধরছিল মিষ্টিকে। আর ওর মনটা টুকরো টুকরো হয়ে ভেঙে যাচ্ছিল আজ। তবে ওই টুকরো মন নিয়েই মিষ্টি গেছিল নিজে ছাদের ওই ফাঁকা ঘরটায়। অর্চি এতগুলো দিন যেখানে থেকেছে সেই ঘরটাই তো এখন পড়ে আছে শুধু। মিষ্টি সেই ফাঁকা ঘরে যেন অর্চিকে একটু খুঁজতে গেছিল। তবে দরজা খুলে অবাক হয়ে গেছিল যেন। অর্চির পড়ার টেবিলে আজ একটা রঙিন গোলাপ রাখা, সঙ্গে একটা ডায়েরি আর একটা চিঠি। মিষ্টি এটা দেখে এগিয়ে গেল টেবিলের কাছে, তারপর গোলাপটা হাতে নিয়ে ডায়েরির পাতাগুলো খুলতে অবাক হয়ে গেল যেন। মিষ্টির দেওয়া সেই সমস্ত গোলাপ, সূর্যমুখী, রং বেরঙের ফুলগুলো মাটিতে ছড়িয়ে পড়লো এদিক ওদিক। আর মিষ্টি যেন ওই শুকনো ফুলগুলোর মাঝে একটা আয়না দেখতে পেল আজ, অর্চির মনের আয়না। আরও নিস্তব্ধ হয়ে গেল হঠাৎ। অর্চি এতদিন ধরে মিষ্টির দেওয়া সমস্ত ফুলগুলোকে নিজের কাছে জমিয়ে রেখেছে। মিষ্টির রোজ লুকিয়ে রাখা ভালোবাসাগুলোকে যত্ন করে ডায়েরিতে রেখেছে, কিন্তু ওকে কখনো কিছু বুঝতে দেয়নি। যতবার মিষ্টি সেই সময় অর্চির কাছে এসেছে, অর্চি কিরকম নির্বিকার মুখ করেই থেকেছে ওর কাছে, যেন মিষ্টির এই টুকরো কাজগুলো ওর চোখেই পড়েনি কখনো। মিষ্টি তো ভাবতো এতদিন যে নিশ্চয়ই অর্চি ওর দেওয়া ফুলগুলোকে ডাস্টবিনে ফেলে দিত রোজ। তবে সেসবের যে একটা অন্য ঠিকানা আছে সেটা জানতো না মিষ্টি। কথাগুলো ভাবতে ভাবতে সেই দিন অর্চির ফেলে রাখা চিঠিটা তুলে নিয়েছিল মিষ্টি। আর তারপর শব্দগুলোতে মন দিয়েছিল নিস্তব্ধে, আমি জানি না তুমি আর এই ঘরে আসবে কিনা, এই ফুল, এই চিঠির খোঁজ কখনো পাবে কিনা, তাও লিখে রেখে গেলাম। আমার এই বাড়ি ছাড়ার কারণটা না জানিয়ে থাকতে পারলাম না। একটা সময় আমি শুধুমাত্র এই বাড়িতে থাকবো বলে তোমার সামনে কখনো কোনো ইমোশন দেখাইনি। ভাবতাম আমাদের মধ্যে কিছু হলে তোমার বাবা হয়তো আর আমাকে এই বাড়িতে থাকতে দেবে না। তাই ইচ্ছে করেই সব বুঝেও মুখ ঘুরিয়েছিলাম। তোমার এই ফুল রেখে যাওয়া, পড়তে বসে আলতো করে আমার হাত ছুঁয়ে যাওয়া, তোমার অপলক দৃষ্টি, সব দেখেছি আমি খুব মন দিয়ে। কিন্তু সেই সময় সব দেখেও অদেখা করেছি, কারণ কলকাতার এই ঠিকানাটা আমার খুব দরকার ছিল। আমার কেরিয়ার, আমার পড়াশোনা, এই সমস্ত কিছু ছাড়া আসলে কোনোদিন কিছু ভাবতে শিখিনি। তাই হয়তো বুঝিনি। ইচ্ছে করে তোমার থেকে দূরে থেকেছি, কিন্তু অ্যাক্সিডেন্টের সময় তুমি যেইভাবে আগলে রেখেছিলে আমাকে, যেইভাবে সঙ্গে থেকেছিলে আমার, তারপর সব হিসেবগুলো কেমন যেন ওলট পালট হয়ে গেছিল হঠাৎ করে। তোমার থেকে দূরে থাকার কথা আর ভাবতে পারিনি আমি, বরং বারবার তোমার কাছে যাওয়ার চেষ্টা করেছি, বোঝাতে চেষ্টা করেছি আমিও ভালোবাসি। তবে এইসব কিছু এক্সপ্রেস করতে আমার অনেক সময় লেগে গেছে মনে হয়। তাই তোমার সমস্ত ফিলিংস শেষ আজ। তবে এই শেষটার পরও আমার পক্ষে আর এই বাড়িতে থাকা সম্ভব না। যেই কারণের জন্য একদিন তোমাকে মুখের ওপর না বলেছিলাম, জেনে বুঝে এতটা কষ্ট দিয়েছিলাম, সেই কারণটাকে আর আমি জীবনে রাখতে চাই না নিজের। এরপর টিউশন পড়িয়ে আমি ঠিক নিজেটা চালিয়ে নেব। তবে এই কাজের চেষ্টাটা যদি আগে করতাম, যদি আগে নিজের ঠিকানা বদলানোর কথা ভাবতাম, তোমার বাবার বাড়ি ছেড়ে
ছেড়ে হস্টেলে শিফট করা চিন্তা করতাম, তাহলে আজ আমাদের গল্পটা অন্যরকম হতো। তোমাকে না বলে আমি আমার জীবনের সবথেকে বড় ভুল করেছি, আর এই ভুলটা ঠিক না করতে পারার আফসোস আমার সব সময় থাকবে। যাই হোক, ভালো থেকো। শব্দগুলো কিরকম এক নিঃশ্বাসে পড়ে গেল মিষ্টি, আর স্তব্ধ হয়ে গেল যেন। অর্চি ওকে ভালোবাসে, কথাটা কিরকম মনে দাগ কাটলো হঠাৎ। বিশ্বাস করতে ইচ্ছে করলো খুব ছেলেটাকে আজ। ওই শুকনো ফুল, 3 পাতার চিঠি, সব যেন আয়নার মতন মনে হলো মিষ্টির। অর্চির মনের আয়না, যে আয়নার সামনে থেকে আর মুখ ফেরানো সম্ভব না। কথাগুলো ভেবে মিষ্টি সেদিন অর্চির নাম্বারটা ডায়াল করেছিল। 3-4 বার রিং হতেই এরপর সেই চেনা গলার আওয়াজটা কানে ভেসে এসেছিল মিষ্টির। অর্চি যেন একটু থমকে থাকা গলায় বলেছিল, হ্যালো, তুমি আমাকে ফোন করেছো? সত্যি? এর উত্তরে মিষ্টি আলতো গলায় বলেছিল, দেখা করা যাবে আজ বিকেল 5টায় প্রিন্সেপ ঘাট। কথাটায় অর্চি আবার অবাক হয়ে গেছিল হঠাৎ। তারপর প্রায় না ভেবেই বলেছিল, দেখা? তুমি দেখাও করবে আমার সাথে? এর উত্তরে মিষ্টি আর কি বলবে বুঝতে পারিনি, তাই চুপ ছিল একটু। তখন অর্চি বলে উঠেছিল নিজে থেকে, আমি প্রিন্সেপ ঘাটে পৌঁছে যাব 5টার মধ্যে, দেখা হবে। কথাটা মিষ্টি এক কথায় বলেছিল, আচ্ছা। তারপর ফোনটা রেখে দিয়েছিল সেই সময় একটা নতুন বিকেলের অপেক্ষা নিয়ে। তবে ঘড়ির কাঁটা সেদিন যেন একটু বেশি তাড়াতাড়ি এগিয়েছিল। বিকেল 5টার বেশ কিছুক্ষণ আগেই অর্চি পৌঁছে গেছিল প্রিন্সেপ ঘাটে, কিন্তু মিষ্টি এসেছিল 5টা বাজার একটু বাদে, আকাশি রঙের চড়িদারে সেজে। অর্চি সেদিন স্থির হয়ে গেছিল কেমন ওকে দেখে। কি বলবে, কিভাবে কথা শুরু করবে বুঝতে পারছিল না ঠিক। তবে আজ মিষ্টি কথা বলেছিল প্রথমে। অর্চিকে দেখে নিজের মনের সমস্ত জমানো কথাগুলোকে সাজিয়ে বলেছিল, আমি পড়েছি তোমার চিঠি, আর সব জেনে তোমার সঙ্গে দেখা না করে থাকতে পারিনি। তুমি যে আমার জন্য বাড়িটা অবধি ছেড়ে দেবে, আমি সত্যি ভাবিনি। এর উত্তরে অর্চি কিছুক্ষণ চুপ থেকে বলেছিল, আমি এখনো চাকরি করি না, লাইফে সেটেলড নই। তোমার বাবা তাই আমার সঙ্গে তোমার রিলেশনটা মেনে নিত না কখনো, আর ওই বাড়িতেও হয়তো জায়গা দিত না। এইসব ভেবেই তোমার থেকে দূরে থাকতাম আমি প্রথমে। ফিলিংস থাকলেও অ্যাকসেপ্ট করতাম না নিজে। কথাগুলো এক নিঃশ্বাসে বলে গেছিল অর্চি। এর উত্তরে মিষ্টি আরেকটা প্রশ্ন করেছিল হঠাৎ। পরন্ত বিকেলে ওর চোখে চোখ রেখেই বলেছিল, আর এখন? এখনও কি দূরে থাকতে চাও? অর্চি এই কথায় কিছুটা সময় চুপ থেকে বলেছিল আস্তে গলায়, আর সম্ভব না, পারবো না আর কোনোদিন দূরে থাকতে। মিষ্টি এই কথায় আজ নিজে থেকে অর্চির বেশ কাছে এসে ওর হাত ধরে বলেছিল, ঠিক হবে সব, এত চিন্তা করো না। তুমি খুব ভালো চাকরি পাবে, বাবাও তোমাকে খুব খুশি মনে অ্যাকসেপ্ট করবে, আমি জানি। আর যতদিন না সব ঠিক হচ্ছে, আমি আছি সঙ্গে। আমরা একসঙ্গে সব ঠিক করব, বুঝেছো? কথাটায় অর্চির মুখে হাসি। ও আর কিছু না বলে ভীষণভাবে জড়িয়ে ধরল মিষ্টিকে, শক্ত করে আঁকড়ে ধরল নিজের সমস্তটা দিয়ে। কিছুটা শব্দহীন হয়েই যেন বিশ্বাস করলো মিষ্টির কথায়। আসলে জীবনে সব কিছু কোনোদিন পারফেক্ট হয় না, সব ঠিকের মধ্যে একটা ভুল সব সময় থাকে। কিন্তু কাছের মানুষ যদি সঙ্গে থাকে তাহলে ঠিক ভুলগুলোর হিসেবটা সহজ হয়ে যায়। জীবনটা বাস্তবের ভিড়েও স্বপ্নের মতন হয়ে যায়। আর অর্চি সে স্বপ্নের খোঁজ পেয়ে গেছে মিষ্টির মধ্যে। তাই আজ এই লালচে আভা ছড়ানো কলকাতার বিকেলে অর্চি পুরোপুরিভাবে মিষ্টির মধ্যে হারিয়ে গেল, নতুন একটা গল্পের খোঁজে, ভালোবাসার খোঁজে। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।